আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানকে কড়া বার্তা দিয়ে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় রণতরী পাঠাচ্ছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের ছক কষছে পেন্টাগন। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নে বাধা সরানোর আহ্বান। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, পাঠানো হচ্ছে হাজার হাজার সেনা। ১.৫ মাসে ১.৫ লাখ আফগানকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান ও ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। ইরানকে কড়া বার্তা দিয়ে ওই অঞ্চলে দ্বিতীয় রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসন, যা বর্তমান জিওপলিটিক্যাল সমীকরণে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সবসময় একটি বড় আলোচনার বিষয়, তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন, কারণ পেন্টাগন এমন এক সময় এই দ্বিতীয় বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানোর ঘোষণা দিয়েছে, যখন ইরানের সাথে কূটনৈতিক এবং সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। আর এই রণতরী পাঠানোর মূল উদ্দেশ্য হল তেহরানকে একটি স্পষ্ট সতর্কবার্তা দেওয়া যে যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের সুরক্ষা এবং নিজেদের স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। সামরিক বিশ্লেষকরা বলছেন, একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে শুধুমাত্র একটি বিশাল যুদ্ধজাহাজই থাকে না, বরং এর সাথে থাকে ডেস্ট্রয়ার, ক্রুজার এবং কয়েক ডজন অত্যাধুনিক যুদ্ধবিমান, যা মুহূর্তের মধ্যে যে কোনো পরিস্থিতি বদলে দেবার ক্ষমতা রাখে। তাই দ্বিতীয় রণতরী পাঠানোর অর্থ হল যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে তাদের ফায়ার পাওয়ার বা সামরিক সক্ষমতা দ্বিগুণ করছে, যা সরাসরি ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার একটি কৌশল। এই রণতরী মোতায়েনের ফলে পারস্য উপসাগর এবং লোহিত সাগরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর যে ধরনের নিরাপত্তা হুমকি আসছিল তা মোকাবেলা করা এবং হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করা এই মিশনের অন্যতম প্রধান লক্ষ্য হতে পারে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এটি কেবল সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং আসন্ন যে কোনো আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রকে সুবিধাজনক অবস্থানে রাখার একটি কূটনৈতিক চাল। কারণ যখনই কোনো শক্তিশালী দেশ তাদের সামরিক বহর বাড়ায়, তখন প্রতিপক্ষ দেশগুলো তাদের কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য হয়। তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে যে এই বিশাল সামরিক সমাবেশ কি শেষ পর্যন্ত কোনো সংঘাতের দিকে মোড় নেবে, নাকি এটি শুধুই ডিটারেন্স বা ভীতি প্রদর্শনের মাধ্যমে শান্তি বজায় রাখার চেষ্টা, সেটা সময় বলে দেবে। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এই বিষয়টি নিয়ে তোলপাড় চলছে এবং সবাই গভীর উদ্বেগের সাথে পরিস্থিতির ওপর নজর রাখছেন। ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের ছক কষছে পেন্টাগন, যা বিশ্ববাসীকে নতুন করে ভাবিয়ে তুলেছে। এবং এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই সামরিক পর্যবেক্ষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। পেন্টাগন বা মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর সাধারণত বিশ্বের বিভিন্ন সম্ভাব্য সংঘাতপূর্ণ অঞ্চলের জন্য কন্টিনজেন্সি প্ল্যান বা আপতকালীন পরিকল্পনা তৈরি করে রাখে। কিন্তু সাম্প্রতিক রিপোর্টগুলো ইঙ্গিত দিচ্ছে যে এবারের পরিকল্পনাটি কেবল সাধারণ সতর্কতামূলক ব্যবস্থা নয়, বরং এটি একটি বিস্তৃত এবং দীর্ঘমেয়াদী সামরিক কৌশলের অংশ, যা ইরানের সামরিক সক্ষমতা, তাদের মিসাইল প্রোগ্রাম এবং আঞ্চলিক প্রভাবকে মোকাবেলা করার জন্য ডিজাইন করা হয়েছে। এই পরিকল্পনার বিস্তারিত যদিও অত্যন্ত গোপনীয়, তবুও বিভিন্ন ডিফেন্স জার্নাল এবং ইনসাইডার সোর্স থেকে জানা যাচ্ছে যে পেন্টাগন এমন একটি ব্লুপ্রিন্ট তৈরি করছে যেখানে প্রথাগত যুদ্ধের পাশাপাশি সাইবার ওয়ারফেয়ার, অর্থনৈতিক অবরোধ এবং ইন্টেলিজেন্স বা গোয়েন্দা নজরদারিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে সরাসরি বড় কোনো সংঘাতে না গিয়েও প্রতিপক্ষকে দুর্বল করে দেওয়া যায়। দীর্ঘমেয়াদী যুদ্ধের ছক কষার অর্থ হল যুক্তরাষ্ট্র মনে করছে যে ইরানের সাথে তাদের বিরোধ সহসাই মিটছে না এবং এটি আগামী কয়েক বছর বা এমনকি এক দশক পর্যন্ত চলতে পারে। তাই তারা তাদের লজিস্টিক চেইন, সাপ্লাই লাইন এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোকে সেই অনুযায়ী প্রস্তুত করছে। এই পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আঞ্চলিক মিত্রদের সাথে সমন্বয় বাড়ানো, কারণ পেন্টাগন জানে যে একা কোনো দীর্ঘমেয়াদী সংঘাত পরিচালনা করা কঠিন এবং ব্যয়বহুল। তাই তারা সৌদি আরব, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর সাথে যৌথ মহড়া এবং নিরাপত্তা সংলাপ বৃদ্ধি করছে। তবে যুদ্ধের ছক কষা মানেই যে কালই যুদ্ধ শুরু হবে, বিষয়টি এমন নয়, বরং একে দেখা হচ্ছে প্রিপেয়ার্ডনেস বা প্রস্তুতির অংশ হিসেবে, যাতে যে কোনো আকস্মিক পরিস্থিতির জন্য ওয়াশিংটন প্রস্তুত থাকতে পারে।
তবুও সাধারণ মানুষ এবং শান্তিকামী বিশ্ববাসী এই খবরটিকে আশঙ্কার চোখে দেখছে, কারণ ইতিহাস সাক্ষী দেয় যে যখনই বড় শক্তিগুলো দীর্ঘমেয়াদী সংঘাতের পরিকল্পনা করে তখন তার ফল ভোগ করতে হয় সাধারণ মানুষকে, এবং এর প্রভাব পড়ে তেলের বাজার থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিতে। গাজা পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে যে উদ্বেগ এবং মানবিক হাহাকার চলছে তার মধ্যেই উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ খবর, যেখানে গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নে বাধা সরানোর জন্য জোরদার আহ্বান জানানো হয়েছে। আর এই আহ্বান এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের শীর্ষ পর্যায় থেকে, যারা মনে করছেন যে শান্তি প্রক্রিয়ায় অযথা কালক্ষেপণ বা রাজনৈতিক স্বার্থের কারণে সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে। যুদ্ধবিরতি বা সিজফায়ার বিষয়টি শুনলে মনে হয় এটি খুব সহজ একটি প্রক্রিয়া, কিন্তু বাস্তবে এর পেছনে রয়েছে অত্যন্ত জটিল সব শর্ত, জিম্মি মুক্তির সমীকরণ এবং ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থার গ্যারান্টি, যা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ লেগেই আছে, এবং এই মতবিরোধগুলোকেই প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সম্প্রতি মধ্যস্থতাকারী দেশগুলো, বিশেষ করে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বারবার বৈঠক করছেন, এবং তারা স্পষ্টভাবে বলছেন যে এখন সময় এসেছে সব ধরনের অনড় অবস্থান থেকে সরে এসে মানবিক দিক বিবেচনা করে একটি টেকসই শান্তিতে পৌঁছানোর, কারণ গাজার বর্তমান পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সেখানে ত্রাণ সহায়তা পৌঁছানো এবং চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য যুদ্ধবিরতি ছাড়া আর কোনো বিকল্প নেই। এই বাধা সরানোর আহ্বানের মূল অর্থ হল আলোচনার টেবিলে নতুন কোনো শর্ত আরোপ না করা এবং পূর্ববর্তী সম্মতির ভিত্তিতে এগিয়ে যাওয়া, কারণ বিশ্লেষকরা বলছেন যে প্রতিবার যখনই একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয় তখনই নতুন কোনো রাজনৈতিক বা সামরিক দাবি সামনে চলে আসে, যা পুরো প্রক্রিয়াটিকে আবার পিছিয়ে দেয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই আহ্বানে সুর মিলিয়েছে, এবং তারা বলছে যে প্রতিটি দিন অতিবাহিত হওয়া মানে আরও বেশি প্রাণহানি, আরও বেশি শিশুর ভবিষ্যৎ নষ্ট হওয়া এবং একটি জনপদের মাটির সাথে মিশে যাওয়া। তাই বিশ্ব নেতাদের উচিত কূটনৈতিক চাপ প্রয়োগ করে এই বাধাগুলো দ্রুত অপসারণ করা। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষও হ্যাশট্যাগ এবং ক্যাম্পেইনের মাধ্যমে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছে, যা প্রমাণ করে যে বিশ্ববিবেক আজ জাগ্রত এবং তারা চায় এই দীর্ঘস্থায়ী সংঘাতের একটি সম্মানজনক এবং শান্তিপূর্ণ সমাধান হোক। যুক্তরাষ্ট্র এবং ইতিমধ্যেই হাজার হাজার সেনা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, যা বিশ্ববাসীর মনে নতুন করে যুদ্ধের আশঙ্কা জাগিয়ে তুলেছে, এবং এটি কোনো সাধারণ সেনা মোতায়েন নয়, বরং একটি পূর্ণাঙ্গ সামরিক প্রস্তুতির অংশ। পেন্টাগন এবং হোয়াইট হাউসের সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যাচ্ছে যে এই হাজার হাজার সেনা সদস্যকে মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্ট্র্যাটেজিক বা কৌশলগত অবস্থানে মোতায়েন করা হবে, যার মধ্যে রয়েছে এয়ার ডিফেন্স ইউনিট, লজিস্টিক সাপোর্ট টিম এবং র্যাপিড রেসপন্স ফোর্স, যারা খুব স্বল্প সময়ের নোটিশে যে কোনো কমব্যাট মিশনে অংশ নিতে সক্ষম। এই সেনা পাঠানোর সিদ্ধান্তটি এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন ওই অঞ্চলে মার্কিন স্বার্থ এবং তাদের মিত্রদের ওপর হুমকি ক্রমশ বাড়ছে। তাই যুক্তরাষ্ট্র কোনো ঝুঁকি নিতে চাইছে না, এবং তারা তাদের ফোর্স প্রোটেকশন বা নিজস্ব বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই অতিরিক্ত জনবল পাঠাচ্ছে বলে দাবি করা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন হাজার হাজার সেনা পাঠানো মানে হল যুক্তরাষ্ট্র একটি বড় ধরনের অপারেশনের জন্য গ্রাউন্ড বা ক্ষেত্র প্রস্তুত করছে, কারণ আধুনিক যুদ্ধে শুধুমাত্র বিমান হামলা বা ড্রোন দিয়ে সব কাজ হয় না, বরং মাটি কামড়ে পড়ে থাকার জন্য এবং বিশাল এলাকার নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য বুটস অন দ্য গ্রাউন্ড বা পদাতিক ও সাপোর্ট বাহিনীর প্রয়োজন হয়। এই প্রস্তুতির মধ্যে আরও অন্তর্ভুক্ত রয়েছে পেট্রিয়ট মিসাইল ব্যাটারি, রাডার সিস্টেম এবং অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি স্থাপন করা, যা ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র আকাশপথে এবং স্থলপথে সমানভাবে নিজেদের দুর্গ গড়ে তুলছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে যে হঠাৎ কেন এত বড় প্রস্তুতি। এর উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে, যেখানে বলা হচ্ছে প্রতিপক্ষ দেশগুলো বা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন ঘাঁটির ওপর বড় ধরনের হামলার পরিকল্পনা করতে পারে। তাই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই নীতি মেনেই ওয়াশিংটন তাদের শক্তি বৃদ্ধি করছে। তবে এই বিপুল সংখ্যক সেনা সমাবেশ ওই অঞ্চলের স্থানীয় রাজনীতি এবং সাধারণ মানুষের ওপর কী প্রভাব ফেলবে তা নিয়েও বিতর্ক রয়েছে, কারণ বিদেশি সেনার উপস্থিতি অনেক সময় স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি করে। পাকিস্তান ও ইরান থেকে প্রায় 1.5 লাখ আফগান নাগরিককে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যা একটি বিশাল মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে।
এবং এই বিপুল সংখ্যক মানুষের হঠাৎ ফিরে আসা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ভঙ্গুর অর্থনীতির ওপর এক বিশাল চাপ সৃষ্টি করেছে। আপনারা জানেন যে দীর্ঘ কয়েক দশকের যুদ্ধ এবং অস্থিতিশীলতার কারণে লাখ লাখ আফগান নাগরিক প্রতিবেশী দেশ পাকিস্তান এবং ইরানে আশ্রয় নিয়েছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে এই দুই দেশ তাদের নিজস্ব অর্থনৈতিক সংকট এবং নিরাপত্তা ইস্যুর কথা বলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং গণহারে ধরপাকড় ও ডিপোর্টেশন বা ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। মাত্র ৪৫ দিনে ১.৫ লাখ মানুষকে ফেরত পাঠানো একটি সাধারণ ঘটনা নয়, এটি একটি মাস মাইগ্রেশন বা গণস্থানান্তরের মতো পরিস্থিতি তৈরি করেছে, যেখানে নারী, শিশু এবং বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন, কারণ অনেকেই তাদের সারা জীবনের সঞ্চয় এবং ঘরবাড়ি হারিয়ে রিক্ত হস্তে সীমান্তে এসে পৌঁছাচ্ছেন। আফগানিস্তানের বর্তমান সরকারের জন্য এই বিপুল সংখ্যক মানুষকে পুনর্বাসন করা, তাদের জন্য খাদ্য, বাসস্থান এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রায় অসম্ভব একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে যখন দেশটি নিজেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে চরম অর্থকষ্টে ভুগছে। ফিরে আসা আফগানদের অনেকেরই আফগানিস্তানে থাকার মতো কোনো জায়গা নেই, অনেকের গ্রাম বা বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, ফলে তারা এখন খোলা আকাশের নিচে বা অস্থায়ী তাঁবুতে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। মানবাধিকার সংস্থাগুলো এই পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়েছে এবং তারা বলছে যে জোরপূর্বক ফেরত পাঠানোর এই প্রক্রিয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে, কারণ কোনো মানুষকে এমন পরিস্থিতিতে ফেরত পাঠানো উচিত নয় যেখানে তার জীবন ও জীবিকা চরম হুমকির মুখে পড়তে পারে। পাকিস্তান এবং ইরান অবশ্য বলছে যে তারা তাদের দেশের আইন মেনেই অবৈধভাবে বসবাসকারীদের ফেরত পাঠাচ্ছে এবং তাদের পক্ষে আর এই বিশাল শরণার্থীর ভার বহন করা সম্ভব হচ্ছে না।